লাইভ আমরা না। সালাম আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? একটু কমেন্টে দেখি এই নতুন ইন্টারফেসে কি আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। স্যার আর কয়েকদিন পরে তো কলেজের পরীক্ষা, কলেজের সিলেবাস কিভাবে শেষ করব? কলেজের সিলেবাস বলতে কি বাংলা সিলেবাস বুঝিয়েছো নাকি ওভারঅল সিলেবাস? ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ রিপন, ওয়ালাইকুম আসসালাম মাহিন মোস্তাফি, ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম হাদিকা, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আমি আশা করি তোমরা বেশ ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম অলিজা। হুম, অনেক দিন পর কি জানি মিথিলাস কি জানি একটা লিখেছে, এটা পড়া যাচ্ছে না, লেখা রিয়েল নাম না লিখলে যেটা হয়, মিথিলাস অ্যাডিকশন, উইয়ার্ড নাম। থ্যাংক ইউ মিমি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমি তোমার মতো জোকার না নুহান, নূর মোহাম্মদ। বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে শুধু আমাকেই সবাই সালাম দিচ্ছে আর কুশল বিনিময় করছে না, কোথায় যেন একটা ডিবেটও চলছে কারো ভেতরে। অনেকটা অফলাইন কোচিংয়ে যেমন হয় যে ক্লাসে টিচার আসার আগ মুহূর্তে পোলাপানের মধ্যে একটা ডিবেট চলে। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি মদিনা। হুম, ওকে, ঠিক আছে। সো আমি আজকে যেই বিষয়টা পড়াবো সেটা হলো তোমাদের সোনার তরী কবিতার একটা সলভিং ক্লাস থাকবে, মূলত সিকিউ সলভিং ক্লাস। সো এই সলভিং ক্লাসটা তোমাদের জন্য অগুরুত্বপূর্ণ সেটা ভাবার কোনোই কারণ নাই। তোমরা খুব মনোযোগের সাথে আজকে ক্লাসটা করবা, কারণ আজকের ক্লাসে আমি আলোচনা করব পরীক্ষায় কিভাবে আমরা মার্কস নিয়ে আসবো। সোনার তরী চ্যাপ্টারটা থেকে শুধু তাই নয়, এগুলো তো কমন, মানে যেভাবে তুমি বুঝবা যে ধরো সোনার তরী থেকে যেভাবে আনবা, একইভাবে অন্য একটা গদ্য থেকেও একইভাবে, অন্য আরেকটা কবিতা থেকেও একইভাবেই তুমি মার্কস আনবা। সৃজনশীল আজকে এত বছর আমাদের দেশে চলছে, দুঃখজনকভাবে এখনও শিক্ষার্থীদের একটা বড় অংশ সৃজনশীল পদ্ধতিতে লিখতে পারে না, এবং আরও দুঃখজনকভাবে আমাদের দেশের শিক্ষকদের একটা বড় অংশ এখনও সৃজনশীল প্রশ্ন ঠিকমতো করতে পারে না, ঠিকমতো খাতা দেখতে পারে না। পৃষ্ঠা গুণে নম্বর দেয়া থেকে শুরু করে নিম্নমানের সৃজনশীল প্রশ্ন থেকে শুরু করে নানা রকম বাহানা তো আছেই। একজন জিজ্ঞেস করছে পোল দিব কিনা। পোল দিব মিমি, সেটা তো ক্লাসের এখন না, শেষের দিকে দিব আর কি। ঠিক আছে, তো এখন আমরা চ্যাটটা অফ করে দিই। তাই এজন্যে শুধু আমাদেরকে পারলেই হবে না একটা কবিতা বা একটা গদ্য, ওটা থেকে আমি পরীক্ষায় কিভাবে মার্কস নিয়ে আসবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন শিখতে এই মুহূর্তে জিপিএ মানে লক্ষ্য জিপিএ 5 এসএসসি 24 মডেল টেস্ট রিভিশন নামে একটা কোর্স চলছে সহজ বাংলায়। ওটা হচ্ছে যারা এই ফেব্রুয়ারির 15 তারিখ থেকে এসএসসি পরীক্ষা দিবে ওদের জন্য একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট, যাতে ওরা মূল পরীক্ষা দেবার আগে একটা তোমার প্র্যাকটিস করে যেতে পারে যে পরীক্ষায় কিভাবে তারা লিখবে না লিখবে। তো দেখো, ওখানে যখন আমি খাতা দেখি, হ্যাঁ সবাইকে রিভিউ দিচ্ছি বা এটা সেটা, কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটাই যদি তাদের অনেকে হয়তোবা শিখতে আরো আগে ভর্তি হতো, বা হয়তোবা শিখতে না জানলে অন্য কোনো মাধ্যমে যদি সে জানতো সৃজনশীল প্রশ্নটা কিভাবে উত্তর করতে হয়। এখন অনেক স্টুডেন্ট এটা জানেই না যে গ কতটুকু লিখতে হয়, ঘ কতটুকু লিখতে হয়, খ কতটুকু লিখতে হয়, ক কতটুকু লিখতে হয়। এবং না জানার ফলে কি হয়, না জানার ফলে যেটা হয় যে সে দেখা যায় প্রথম এক দুইটা প্রশ্ন অনেক সুন্দর করে লিখে অনেক টাইম নিয়ে, পরের গুলা সে এমনভাবে লিখে যে সে শেষই করে আসতে পারে না ঠিক মতো। আর বাংলায় এ প্লাস মিস যাওয়া কিন্তু সবচেয়ে কমন। এবং মনে রাখবা, তোমার যখন ভর্তি পরীক্ষায় টোটাল পয়েন্টের হিসাব আসবে, তখন কিন্তু তোমার এই জিপিএ 5-এর হিসাব কিন্তু কাউন্ট হবে। এবং তুমি যদি বাংলায় এ প্লাস মিস করো, তুমি কিন্তু প্রথমেই যদি একটা দৌড় হিসাবে ভাবো, দৌড়ে অনেকের কাছ থেকে তুমি কিন্তু একটু পিছিয়ে গেলা, কোনো পথ নাই, মানে ওইটা কিন্তু রিকভার করাটা ভালো কঠিন হয়, মার্কস দিয়ে ওটা রিকভার করতে হয়। সো এই জন্য বাংলাটা আমরা একটু গুরুত্বের সাথে শুধু শিখতে যা যা পড়াচ্ছি আর প্র্যাকটিস বুকে যা যা দিচ্ছি এগুলো একটু ফলো করলেই আমি তোমাদেরকে বলতে পারি ইনশাল্লাহ তোমরা এ প্লাস তুলে নিয়ে আসতে পারবা, কোনো চিন্তা হবে না। তো আমি আজকে যা যা বলবো, এখন খাতা কলম নিয়ে বসো, সব ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা খাতায় নোট করবা, কারণ আজকে আমরা এটা নিয়েই কথা বলবো, সৃজনশীল প্রশ্ন কিভাবে উত্তর করতে হয়। আর এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, আমাদের প্রশ্নোত্তরের সুযোগ তো থাকছেই, তখন তোমরা প্রশ্ন করবো আমাকে, লাস্টে পোল টোল দিব। এনিওয়ে এখন চলে যাচ্ছি আমি আমাদের আজকের সোনার তরী সিকিউ সলভিং ক্লাসে। সোনার তরী সিকিউ সলভিং ক্লাসে যাবার আগে আমি একটু রিক্যাপ করি, একটু রিভিউ করি সোনার তরী কবিতাটা আমাদের কি কি নিয়েছিল। সোনার তরী কবিতাটা নিয়ে কথা বললে আমরা প্রথমে একটা শব্দ শুনি, তাই না, যে রূপক। এই কবিতাটা রূপক অর্থে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। রূপক অর্থে বলতে আসলে আমরা কি দেখি?
এই কবিতার মধ্যে যেমন আমরা একটা দৃশ্যপট দেখতে পাই, যেখানে জনৈক মাঝি একটা তীরে একা বসে আছে এবং তিনি তার যত ফসল টসল কেটে তার কাছে রেখেছেন এবং সকল ফসল কাটা শেষ। এমন সময় নৌকা বেয়ে একজন আসতে থাকে তার দিকে, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। তো ওই মাঝিকে দেখে কেমন যেন চেনা চেনা লাগে কৃষকের। তো কৃষকের যখন চেনা চেনা লাগে, তখন মাঝি আসে। এখানে আসার পরে কৃষকের যত ধান কাটা ছিল সেই সব ধানগুলোকে তুলে দেয় কোথায়? নৌকায়। তুলে দেবার পরে সে হচ্ছে তার নিজে ওঠার জন্য সেখানে মাঝির কাছে বলে বা নিজে ওঠার ইচ্ছা পোষণ করে, অভিব্যক্তি। তখন মাঝি তাকে বলে, ঠাঁই নাই ছোট সে তরি। মাঝি তারপরে হচ্ছে ওই কৃষকই বলছে, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। এবং শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। সেই যে নদীর তীরে পড়েছিল কৃষক সেখানেই রইলেন। তার সকল ধান নিয়ে মাঝি চলে গেল নৌকায় করে, কিন্তু সেই নদী তীরেই তিনি বসে রইলেন এবং যা যা ছিল সেই সোনার তরী সব কিছু নিয়ে চলে গেল। এখন কেন এটাকে বলা হয়ে থাকে যে এটা রূপক অর্থের একটা কবিতা? এটার কারণ হলো, এখানে তুমি যেই দৃশ্যপটটা দেখছো কিংবা তুমি যেই চরিত্রগুলোকে দেখছো, মাঝি, কৃষক এবং এই যে কাহিনী, আসলে এইটাকে ঠিক তুমি রিলেট করতে পারবা যখন তুমি আরেকটু বৃহদার্থে দেখবা পুরা বিষয়টাকে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর রূপক অর্থে এই কবিতাটি দিয়ে মূলত বুঝিয়েছে আমাদের জীবনকে। বা তুমি ধরো রবীন্দ্রনাথের নিজেকেও যদি সেখানে বসাও, দেখো আজ 2023 সাল অলমোস্ট শেষ, 30 তারিখ আজকে, ডিসেম্বরের 30 তারিখ, মানে একদিন পরেই শেষ 2023 সাল। রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছেন সে কত কত বছর আগে, তাই না? 1941 সালে মারা গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানে ভাবো কত বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছেন। সো এখনো আমরা এখানে বসে রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলছি, রবীন্দ্রনাথের কবিতা পড়াচ্ছি। রবীন্দ্রনাথ হয়তোবা আজকের দিনে আসলে অবাকই হতেন যে এমন প্রযুক্তিও থাকতে পারে যে এখানে বসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার ক্লাস করছে। আমি শিক্ষা অফিস, আমাদের শিক্ষা অফিসের এটা হচ্ছে শিক্ষা ক্যাম্পাসটা হচ্ছে গুলশান 2-এ ঢাকায়। সো এখান থেকে আমি ক্লাস করাচ্ছি, আর সেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আরও বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোলাপান ক্লাস দেখছে। এমনকি আমাদের ইউটিউব ভিডিওতে অনেক পশ্চিমবঙ্গের মানুষজনের ভিডিও দেখতে পাই, ওয়েস্ট বেঙ্গলের মানুষজন, কলকাতার বা ওই দিকের লোকজনের। তো দেখো, আমি বলছিলাম যে রবীন্দ্রনাথ নিজে মৃত্যুবরণ করেছেন এত আগে, কিন্তু আজও কিন্তু তার সৃষ্টি আমাদের মাঝে বিদ্যমান। তার সৃষ্টি আছে বলেই এখনো আমরা কথা বলছি তার কবিতা নিয়ে, এখনো আমরা গাইছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিংবা আমরা এখনো তার গল্প পড়ছি, তার উপন্যাস পড়ছি, বা রবীন্দ্রসঙ্গীত মানুষ শুনছে। সো এর মধ্য দিয়ে কি প্রমাণিত হয়? মানুষ সময়ের সাথে সাথে হারিয়ে যাবে, কিন্তু মানুষের যে সৃষ্টিকর্ম সেগুলো কিন্তু বেঁচে থাকে। এই সৃষ্টিকর্ম যে মানুষ বেঁচে থাকে, সেই সৃষ্টিকর্মকে কে গ্রহণ করে নেয়? সৃষ্টিকর্মকে গ্রহণ করে নেয় মহাকাল। এখানে মহাকালের প্রতীককে, মহাকালের প্রতীক হচ্ছে নৌকা। আর এই সৃষ্টিকর্ম কি? এখানে সৃষ্টিকর্ম ছিল সেই ধান। অর্থাৎ তুমি আজকে যদি একটা খুব সুন্দর কোনো কিছু একটা বানাও, সেটা হতে পারে মুভি, সেটা হতে পারে অনেক কিছু, সেটা যে আসলে এরকম শুধু নাচ গান, মুভি, গান, কবিতা হবে এমন কিছু না, সেটা অন্য অনেক কিছুই হতে পারে। সেটা হতে পারে তোমার যে কোনো কর্ম, তোমার আচার আচরণ, তোমার যে কোনো ভালো কাজ, বা যে কোনো কিছু, মোট কথা তোমার কর্ম, সেটা তোমার খারাপ কাজও হতে পারে। সেগুলো কিন্তু সময়ের সাথে সাথে রয়ে যাবে। তুমি মরবা এক সময়, মানে তুমি তো মরবাই। আমাদের সবকিছুই যদি মিথ্যা হয়, এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি, এটাও যদি একটা তোমার ধরো ইলুশন হয়, এরপরেও যদি কোনো সত্য থেকে থাকে, সেটা হচ্ছে আমিও একদিন মরবো, তুমিও একদিন মরবা। নিশ্চয়ই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সো এই যে আমরা একদিন না একদিন মরবো, কিন্তু আমাদের যে সৃষ্টিকর্ম বা আমাদের যে আচার আচরণ, এটা কিন্তু আমরা মনে রাখি, তাই না? এটা নিয়ে কিন্তু আমরা আজও কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন আজ থেকে কত কত বছর আগে, কত শত শত বছর আগে। এখন আমরা তাকে নিয়ে কথা বলি, তাই না? যে তার আচরণ এত ভালো ছিল, এটা ছিল, সেটা ছিল।
কিংবা ধরো একজন বিখ্যাত বিজ্ঞানীর কথাই বলো, ধরলাম আইনস্টাইন কিংবা নিউটন। সো আমরা তো আজও তাদের সৃষ্টি নিয়ে কথা বলছি, তাদের আবিষ্কার নিয়ে কথা বলছি। আবার তুমি কোনো একটা খারাপ ব্যক্তির কথা ভাবো, যেমন ধরো বাংলাদেশের একজন কুখ্যাত গডফাদার ছিলেন এরশাদ শিকদার, কিংবা পৃথিবী খ্যাত একজন সিরিয়াল কিলার ছিলেন টেড বান্ডি। টেড বান্ডিকে নিয়ে ইউটিউবে সার্চ দিলে তোমরা তার একটা ইন্টারভিউ দেখতে পাবা। মানে খুবই দুর্ধর্ষ এক খুনি ছিলেন হচ্ছে টেড বান্ডি। তো টেড বান্ডি নাই পৃথিবীতে, কিন্তু এখনো তো টেড বান্ডির সেই ইতিহাসগুলো বেঁচে আছে। আমি একটা বই পড়ছিলাম কিছুদিন আগে, লস্ট মডেস্টি ব্লগের। লস্ট মডেস্টি ব্লগ বাংলাদেশে একটা অ্যামেজিং একটা ব্লগ, যারা অনেক কিছু নিয়েই কাজ করে বাংলাদেশে। সো ওদের একটা বই, সেটা হলো গিয়ে তোমার মুক্ত বাতাসের খোঁজে। সো ওটা আসলে ব্লগগুলোরই একটা কম্পাইলেশন। সো ওই বইটার মধ্যে টেড বান্ডির স্টোরিটাকে খুব সুন্দর করে সেখানে পোর্ট্রে করেছে। আমি ওখানেই প্রথম টেড বান্ডিকে নিয়ে আসলে জানতে পারি। সো টেড বান্ডি ছিলেন এমন একজন ক্যারেক্টার, যিনি ছিলেন একজন সিরিয়াল কিলার। এবং সিরিয়াল কিলার শুধু তাই নয়, সে একজন ধর্ষকও ছিল বটে। এবং অসম্ভব রকম বিকৃতি ছিল তার মাথার মধ্যে, নানা রকম বিকৃত আচার আচরণের মধ্যে সে নিজেকে আসলে একজন এরকম দুর্ধর্ষ খুনি হিসেবে গড়ে উঠেছিল, মানে নিজেকে গড়ে তুলেছিল। আর টেড বান্ডি এতটাই ওই সময় ত্রাস ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, যে পুলিশরা ধারণাই করতে পারছিলেন না যে একজন ব্যক্তি আসলে এতগুলো মানুষকে খুন করছে। এবং টেড বান্ডি দেখতে ছিলেন খুবই সুন্দর, অনেক অনেক সুদর্শন। আর পড়াশোনা নিজে করেছিলেন ক্রিমিনোলজিতে, তাই নিজে এমন অনেক কিছু বুঝতেন যে কি করলে কোথায় কি ফাঁক ফোকর দিয়ে কিভাবে ফাঁকি দেওয়া যায়। সো এগুলো তিনি করেছেন। তিনি যেই 2বার তাকে জেলে নেওয়া হয়েছিল সেখান থেকে তিনি পালিয়েছিলেন, মানে নানা রকম তাকে যতভাবে যা সম্ভব তার দ্বারা। এবং পালিয়ে গিয়েও কিন্তু সে ক্ষান্ত হয়নি, পালিয়ে গিয়েও আবারও সে একই কাজই করা তিনি শুরু করেছিলেন। তো সেই টেড বান্ডি কিন্তু শেষ পর্যন্ত যখন তাকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলা হয়, উত্তাল জনতা সেই অপরাধ যেখানে হচ্ছে শাস্তি প্রয়োগ করা হচ্ছিল তার বাইরেই ছিল, সেখান থেকে মানে খুব চিয়ার করছিল তারা যে যাতে টেডকে মেরে ফেলা হয়। তো আমি বলছি যে দেখো, সে তো একটা খারাপ মানুষ ছিল এবং সে তো যা করেছে কোনো ভালো কাজ করে নাই, কিন্তু তার কর্মটাও কিন্তু রয়ে গেছে। মহাকাল কিন্তু তার কর্মটাকেও রেখে দিয়েছে, কিন্তু তাকে তো রাখে নাই, সে তো চলে গেছে। আবার রবীন্দ্রনাথ নোবেল পেয়েছে, গল্প উপন্যাস লিখেছে, গান লিখেছে, এটা করেছে সেটা করেছে, তার এই সৃষ্টিগুলো আছে। রবীন্দ্রনাথ নিজে কোথায়? নিজে তো নাই, 1861 সালেই তিনি নাই, চলে গেছেন। তাহলে এটাই পৃথিবীর প্রতিটা মানুষের ক্ষেত্রে সত্য। সো এই হলো গিয়ে সোনার তরী কবিতার মূল ভাব। আমি একটু চ্যাটটা ওপেন করি। সো আমি যতটুকু বললাম তাতে কি ঠিক আছে সোনার তরী কবিতা নিয়ে? তোমরা কি বুঝতে পারলে? সিকিউ সলভিং এর আগে একটু বলে নেওয়া ভালো কবিতাটা নিয়ে বা যে কোনো পড়া নিয়ে। একটু চ্যাট একটু কমেন্ট করো তোমরা, তোমরা কি বুঝতে পারলে ঠিকঠাক আমি কবিতাটা যতটুকু একটু রিভিউ করলাম? চমৎকার চমৎকার চমৎকার। আরো ভালো লাগছে যে সবাই জি বানানটা ঠিক লিখছে। হ্যাঁ, আমরা এখন চ্যাটটা অফ করে দিই। জি বানানটা হচ্ছে একটা কমন মিস্টেক, যেটা আমরা ভুল করে থাকি। আমরা অনেকে এভাবে লিখে থাকি জি বানান, আবার অনেকে আমরা এভাবে লিখে থাকি জি বানান। বাট এই দুটাই হচ্ছে ভুল। জি বানান এইভাবেও হবে না কিংবা এইভাবেও হবে না। জি বানান হচ্ছে বর্গীয় জ হ্রস্বই, এটাই হচ্ছে জি। এর কারণ হলো জি আসলে একটা মানে এই শব্দমূলটা হচ্ছে আরবি, আর বিদেশি শব্দে কখনোই এইভাবে যুক্তবর্ণ বফলা বসে না, দীর্ঘইকারও বসে না। এটা হচ্ছে জি এর শুদ্ধ বানান। আমরা চলে যাচ্ছি আমাদের কবিতার কিছু প্রশ্নোত্তরে। আমি বেশি না 2টা সিকিউ সলভ করাবো, এবং 2টা সিকিউ সলভ করায় আমি তোমাদেরকে বুঝাই দিব কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হয়। এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি সৃজনশীল প্রশ্নে শুধু ফরম্যাটটা মেইনটেইন করে ঠিকমতো লিখে আসতে পারো, ইনশাল্লাহ তুমি ফুল মার্কস না পেলেও 90% মার্কস পাবা। এরপরেও যদি তুমি না পাও, তাহলে সেটা হতে পারে যদি পরীক্ষকের ব্যর্থতা থাকে। কারণ এই যে বললাম, আমাদের দেশের শিক্ষকদের একটা বড় অংশ এখনো জানে না কিভাবে সৃজনশীলের খাতা ভালো মতো দেখতে হয়, কিভাবে সৃজনশীল প্রশ্ন করতে হয়। কারণ একটা কথা আছে যে সর্ষের ভেতরই যদি ভূত থাকে, তাহলে সেই সর্ষে দিয়ে কি ভূত তাড়ানো হবে। আমাদের দেশে নতুন শিক্ষা পদ্ধতি প্রণয়ন করা হয়েছে, খুব ভালো। হ্যাঁ, তোমরা পাচ্ছ না সেটা, তোমরা বেঁচে গেছো কি বেঁচে যাও নাই সেটা আমি জানি না, সেটা হয়তো বা বোঝা যাবে কয়েক বছর পরে। কিন্তু নতুন শিক্ষা পদ্ধতি প্রণয়ন করার আগে
আমাদের টিচারদের আসলে যথাযথ ট্রেনিংয়ের ব্যবস্থা করাটা খুবই গুরুত্বপূর্ণ। নরেন বিশ্বাস স্যার, যিনি হচ্ছেন বাংলা উচ্চারণ অভিধানের প্রণেতা, তো তিনি বহু জায়গাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বাংলা উচ্চারণ শেখাতে যেতেন। তো তখন তিনি বলতেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাংলা উচ্চারণ শেখাতে যাবার চেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাইমারির শিক্ষকদেরকে বাংলা উচ্চারণ শেখানো। তার কারণ একটা প্রাইমারি স্কুলে একটা বাচ্চা যখন তার একদম জীবনের শুরুতে, জীবনের মানে প্রারম্ভে, তখন হচ্ছে একটা জিনিস যখন সে শুদ্ধ করে শিখে, আজীবন কিন্তু সে কম বেশি ওভাবেই বলে। এবং ওখানে যখন সে অশুদ্ধ করে শিখে ওরকমই হয়ে যায়। যেমন আমি আমার ভাতিজাকে দেখি বাসায়, সো সে হচ্ছে আমাদেরই একজন ভাড়াটিয়া, যারা হচ্ছে বরিশালের, তো ওরা ওদের বাসায় বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে। তো ওদের সাথে যেহেতু ওই ওই বাসায় একটা বাচ্চা আছে, তার সাথে সে খেলে, তো খেলতে যেয়ে যেমন সে মাঝে মধ্যেই সে বরিশালের অ্যাকসেন্ট শিখে ফেলেছে। তো মানে এটা আমি মানে বলছি, এটা তো তার শেখার কথা ছিল না। এটা সে কিভাবে শিখলো? এটা সে শিখলো কারণ সে ওখানে দেখেছে বরিশাল ভাষায় কথা বলতে। তো এই বিষয়টাই এমন। তাই আমাদের দেশের যেহেতু মানে তুমি যদি ঠিকঠাক মতো লিখে আসতে পারো ফরম্যাট মেনটেন করে এবং তোমার ভেতরের কথাবার্তা, তাহলে সৃজনশীলে কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব। আমরা যেভাবে আগে লিখেছি ওভাবে কিন্তু ফুল মার্কস পাওয়াটা খুবই কঠিন, অসম্ভব ছিল ফুল মার্কস পাওয়া। সৃজনশীলে কিন্তু এটা অনেক বড় মজার বিষয়। সৃজনশীলে চাইলেই ফুল মার্কস পাওয়া যায় যদি ফরম্যাটটা মেনটেন করে ঠিকঠাক লিখে আসা যায়। আর সৃজনশীলে সবচেয়ে বেশি প্রবলেম পোলাপান যেটা ফেস করে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। এখন টাইম ম্যানেজমেন্টের সলিউশন কি? অনেকে জিজ্ঞেস করে, স্যার এইটা কতক্ষণে লিখবো, ওইটা কতক্ষণে লিখবো। দেখো, তোমার কাছে ধরলাম যে 11টা প্রশ্ন তোমার কাছে আছে, সেখান থেকে তুমি যেই কয়টা প্রশ্ন অ্যান্সার করবা, তোমার টোটাল পরীক্ষার সময়ের সাথে তুমি হাতে অ্যাটলিস্ট এক্সট্রা 10 মিনিট রেখে তুমি এগুলোকে ভাগ করবা, বা 10 থেকে 15 মিনিট রেখে তোমার যতগুলো প্রশ্নকে তুমি অ্যান্সার করবা। এবং এটা তোমার বাসায় এভাবে টাইম প্র্যাকটিস করে করে লিখতে হবে। যদি তুমি না লিখো তাহলে তুমি অনেক ভালো পারতে পারো, কিন্তু দিন শেষে তুমি ওটা শেষ করে আসতে পারবা না। শেষ করাটা বেশি ইম্পর্টেন্ট। অনেকের মধ্যে এত পারফেকশন থাকে, ওই ধরো সারাদিন ওই একটা সুইয়ের মধ্যে খালি সুতাই ঢুকাচ্ছে, পারফেকশন ঢুকতেছে না প্রপারলি, এরকম আর কি। এটা করা যাবে না। যেটা হচ্ছে আমাদের শেষ করাটা আগে গুরুত্বপূর্ণ পারফেকশনের আগে। মাদার তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন। আলবেনিয়ান বংশোদ্ভূত হয়েও তিনি তার কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। 1950 সালে তিনি কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই চ্যারিটি হোম সমগ্র পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যু পথযাত্রী মানুষের জন্য কাজ করে। এই কাজের জন্য 1979 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। সেই পুরস্কারের সমস্ত অর্থ তিনি সেবার কাজে ব্যয় করেন। 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু পৃথিবীর মানুষ আজও তার নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে। আমরা উদ্দীপক এখানে রয়েছে যেহেতু অনুশীলনীতে, সেটা পড়ার খাতিরে আমরা পড়ছি। মাদার তেরেসা অত্যন্ত বিতর্কিত একটা ক্যারেক্টার, এবং মাদার তেরেসাকে নিয়ে পাঠ্য বইয়ে একটা সময় পর্যন্ত বা এখনো যেভাবে পোর্ট্রে করা হয়, বাস্তবতায় আজ অনেক লেখা পড়ে আমাদের সত্যি সন্দেহ হয় যে বিষয়টা আদৌ কতটুকু ঠিক। ওনাকে যতটা সাধু সন্ন্যাসী হিসেবে আসলে পোর্ট্রে করা হয়, তিনি কি আদৌতে এতটা সাধু সন্ন্যাসী ছিলেন কিনা। এনিওয়ে, আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তরে। আমরা জানি যে ক আর খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কিন্তু বই থেকে আসে সরাসরি, অর্থাৎ যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হচ্ছে সেই চ্যাপ্টার। এইটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই। উদ্দীপকের সাথে ক এবং খ এর কোনোই সম্পর্ক নেই। তাহলে আমরা কি দেখি? বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন? 25শে বৈশাখ। এখন এইটা তুমি কিভাবে উদ্দীপক থেকে দিবা? এটা হচ্ছে সহজ বাংলায় ক তোমার মুখস্থ থাকতে হবে। মুখস্থ যদি না থাকে তাহলে তুমি ক অ্যান্সার করতে সিম্পলি পারবা না। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে কলকাতার খ্যাতনামা ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে এটা কি করতে হবে? তোমার এটা মুখস্থ থাকতে হবে। ক নম্বর, অর্থাৎ জ্ঞানমূলক যদি আমাদের মুখস্থ না থাকে, আমরা দিন শেষে জ্ঞানমূলক উত্তর করতে পারবো না। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? একইভাবে অনুধাবনমূলকও আমাদের মুখস্থ থাকতে হবে না, কিন্তু মূল বিষয়টা আমাদের জানা থাকতে হবে, কারণ উদ্দীপক থেকে আমরা কোনো হেল্প নিতে পারবো না। আমাদের মূল যেই কবিতা বা মূল যে গল্প বা প্রবন্ধ, ওটা খুব ভালো মতো পড়া থাকতে হবে, আদারওয়াইজ আমরা অনুধাবনমূলক উত্তর করতে পারবো না। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, এর আগে একটু আসি
যে দেখো এই যে বললাম যে মুখস্থ থাকতে হবে আমার ক নম্বরটা, ক নম্বরে আমার আরো একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হলো যে ক নম্বরটা আমি কতটুকু লিখব। ক নম্বরটা আমি বলবো তুমি এটা এক লাইন, কোনোভাবেই এক লাইনের চেয়ে বড় করা যাবে না, কিংবা তুমি এক লাইন যদি নাও লিখো, কয়েকটা শব্দতেও যদি লিখে দাও, তারপরেও তুমি এটাতে একে একই পাবা। একে তো আর আসলে দুই পাওয়া সম্ভব না, তুমি একে একই পাবা। আর এখানে তুমি একটা বিষয় দেখবা যে অনেকে করে কি, অনেকেরা ভুল করে, সেই ভুলটা হচ্ছে যে তোমার দেখা যায় এটাকে একটু বড় করে লিখে ভাবে প্রথমটা ভালো বড় বড় করে লিখলে একটা ভালো ইমপ্রেশন হবে। আরে বাবা, ভালো ইমপ্রেশন কি হবে, এটা তো তো মার্কই এক, সো একে হচ্ছে কত দিবে, একে তো আর দুই দেওয়া যায় না, বা একে তো দেড় দেওয়া যায় না, তো এতে একে একই দিবে হায়েস্ট হলে। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে কলকাতার খ্যাতনামা ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, গেল রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় কিভাবে কি জন্মগ্রহণ করেন, গেল 25শে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেন। এবারে আমরা আসি যে বলেছিলাম যে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে। আমরা অনুধাবনমূলককে দুইটা অংশে ভাগ করব। প্রথমে আমরা একটা প্যারা বা প্রথমে আমরা একটা জ্ঞানমূলক তথ্য দিব, এবং এই জ্ঞানমূলক তথ্য দেবার পরে আমরা এখানে একটা অনুধাবনমূলক অংশ রাখব। এখানে আমরা একটা অনুধাবনমূলক অংশ রাখব এই জ্ঞানমূলক তথ্যটা দেবার পরে। যেমন দেখো, বাঁকা জল বলতে ভরা বর্ষায় নদী জলের ভয়ঙ্কর রূপ ধারণের বিষয়টিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, বুঝলাম, এটা একটা লাইন আছে সরাসরি কবিতার মধ্যে, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। তো এখন আমরা এইটার অন্তর্নিহিত ভাবে যাব যে আচ্ছা বুঝলাম তো জ্ঞান যে এটা দিয়ে আসলে এই বুঝাচ্ছে যে নদীর ভয়াবহ রূপ ধারণ জলের, কিন্তু আসলে এটা দিয়ে আমি কি অনুধাবন করি, বা রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলে এই উথাল পাথাল জলের স্রোতের কথাই বলেছেন, নাকি এর ভেতরে উনি অন্য কোনো অন্তর্নিহিত তাৎপর্য রেখেছেন, আমরা এখন সেটাকে লিখব। কবিতায় এক নিঃসঙ্গ কৃষক সোনার ধান কেটে নদী তীরবর্তী ক্ষেতে অপেক্ষমান। আকাশে ঘন মেঘের গর্জন, বর্ষার ভরা নদীর ক্ষুরধার স্রোতের সাথে এর জলও বাঁকা হয়ে খেলা করছে। ঠিক আছে, ছোট ক্ষেতটুকুকে ধীরে ধীরে গ্রাস করে চলেছে তা। এভাবে বাঁকা জল শব্দবন্ধের ভেতর দিয়ে কবিতাটিতে বৈরী প্রকৃতির রুদ্ররূপের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এছাড়া বাঁকা জল কবিতাটিতে অনন্ত কাল স্রোতের প্রতীক। আমরা বুঝলাম আশা করি বাঁকা জল বলতে কি বোঝানো হচ্ছে। তো এখানে আমরা দেখলাম যে এখানে আমি একদম কি রিয়েলাইজ করি এটা দিয়ে, মানে আমার অনুধাবনটা কি, আমি কি ফিল করি এই জিনিসটা দিয়ে, সেই কথাটাই আমি এখানে প্রকাশ করলাম। আর সৃজনশীলে মুখস্থ করার কিছু নাই, যদি কেউ একদম বেকুব হয়ে থাকে তাহলে সে মুখস্থ করবে। আর মনে রাখবা, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা অনেক গালি দেই, অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলি, কিন্তু আমরা নিজেরা আদৌ কতটুকু সচেতন। এখনো পোলাপান প্যারাগ্রাফ মুখস্থ করে, এবং এখনো বড় একটা শিক্ষকদের অংশ পোলাপানদেরকে রচনা মুখস্থ করায়। তুমি যদি মুখস্থ করো, তোমার মুখস্থ করার স্কিলটা বাড়বে নিঃসন্দেহে, কিন্তু তোমার যে রাইটিং স্কিল সেটা তো বাড়লো না। তোমার তো রাইটিং স্কিলের জন্য তোমাকে প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশন, কিংবা এখানে ভাব সম্প্রসারণ রচনা বা সৃজনশীল লেখা এগুলো দিয়েছিল। এই যুগে তোমার যদি কমিউনিকেশন স্কিলের সমস্যা থাকে, মানে তুমি যদি ভালো করে বাংলা আর ইংলিশ লিখতে না পারো, শুধু ভালো না বেশ ভালো করে, তাহলে আসলে তুমি খুব একটা কিছু করে খাইতে পারবা না এন্ড অফ দ্য ডে, বা তোমার ওরকম কোনো একটা গ্রোথ হবে না আর কি। হোয়াট এভার ইউ ডু, তুমি যাই করো, যেই পেশাতেই যাও, সে তুমি ফ্রিল্যান্সিং করো, সে তুমি আর্মি অফিসার হও, সে তুমি কর্পোরেটে যাও, আর সরকারি চাকরি করো, আর যাই করো না কেন, ঠিক আছে। সো এই জন্যে আমাদেরকে কমিউনিকেশন স্কিলটাকে ভালো করার জন্য, রিটেন কমিউনিকেশনের জন্য আমাদেরকে নিজে 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 লেখা শিখতে হবে। এখনো তোমাদের হাতে যথেষ্ট সময় আছে, নিজে নিজে লিখতে লিখতেই দেখবো অটো ইমপ্রুভ করবে। কিন্তু যদি মুখস্থ করার বদভ্যাস থাকে তাহলে কিন্তু নির্ঘাত ধরা খাবা। এবারে আমরা আমাদের গ নম্বর প্রশ্নে যাই। সোনার তরী কবিতার কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো। 3 প্যারা, এখানে 3 নম্বর, 4 প্যারা, এখানে 4 নম্বর, 2 প্যারা, এখানে 2 নম্বর, 1 প্যারা বা 1 লাইন, এখানে 1 নম্বর। তাহলে আমরা দেখি যে 3 প্যারা কিভাবে লিখবো। গ এর মধ্যে প্রথমে একটা জ্ঞানমূলক তথ্য দিব একদম উপরে। সোনার তরী কবিতায় উল্লিখিত ব্যক্তি মানুষের মৃত্যুর বিপরীতে কর্মের অমরতার প্রসঙ্গটি উদ্দীপকের মাদার তেরেসার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ঠিক আছে, গেল আমার জ্ঞানমূলক শেষ। আমি সাথে সাথে পেয়ে গেলাম 1 মার্ক। প্যারা চেঞ্জ, নতুন প্যারা।
সোনার তরী কবিতায় কবি এক গভীর জীবন দর্শনকে উন্মোচন করেছেন। তিনি দেখিয়েছেন মহাকাল কেবল মানুষের সৃষ্টিশীল মহৎ কর্মকেই গ্রহণ করে, ব্যক্তি মানুষকে নয়। আর তাই কাল পরিক্রমায় সৃষ্টিকর্ম টিকে গেলেও মানুষকে অনিবার্যভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আলোচ্য কবিতায় কৃষক চরিত্রটির আধারে কবি এ সত্যটিকেই উন্মোচন করেছেন। কৃষক চরিত্রটির আধারে কবি কি করেছেন? এই সত্যটিকেই কবি উন্মোচন করেছেন। কোন সত্যটিকে? সেটা হলো যে কাল পরিক্রমায় সৃষ্টিকর্ম টিকে থাকে, কিন্তু মানুষ অনিবার্যভাবে মৃত্যুর স্বাদ মানুষের গ্রহণ করতে হয়। এটা কিন্তু একটা অনুধাবনমূলক অংশ। এটা বলার সাথে সাথে আমার 2 আমি পেয়ে যাচ্ছি। আর গয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাস্ট প্যারাটা, মানে প্রয়োগমূলকের যে লাস্ট প্যারাটা, সেটা হলো অবশ্যই মাথায় রাখবা, উদ্দীপকের সঙ্গে তুমি কি করবা জানো? উদ্দীপকের সঙ্গে তুমি তুলনা করবা যে মূল কবিতা বা মূল যে গদ্য রয়েছে সেটাকে, এবং তুলনা করে করেই হচ্ছে তুমি সেটাকে লিখবা। যদি তুলনা করে করে তুমি সেটাকে লিখতে পারো, তাহলে দেখবা যে অটোমেটিক্যালি তোমার এটাতে ফুল মার্কস চলে আসবে, তুমি 3-এ 3 পেয়ে যাবা। অর্থাৎ প্রথমে একটা জ্ঞানমূলক তথ্য, তারপরে একটা অনুধাবনমূলক অংশ, এরপরে উদ্দীপকের সঙ্গে তোমার তুলনা করে করে তুমি দেখাবা। যেমন এখানে তো উদ্দীপকের সঙ্গে তোমার অফকোর্স তুলনা করতে হবে, কারণ এখানে প্রথমেই বলেছে যে সোনার তরী কবিতার সঙ্গে উদ্দীপকের এই মাদার তেরেসার এখানে কোন অংশে মিল আছে বা কি। উদ্দীপকের মাদার তেরেসা অকৃত্রিম মানবসেবী ছিলেন। 1950 সালে তিনি কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটি পরবর্তীকালে সমগ্র পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যু পথযাত্রী মানুষের জন্য কাজ করে সুনাম অর্জন করে। এমন সেবাধর্মী কর্মযজ্ঞের জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এর চেয়েও বড় যে পুরস্কার তিনি লাভ করেন তা হচ্ছে মানুষের ভালোবাসা ও অমরত্ব। মানুষ আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। মানুষ আজও তাকে কি করে? মানুষ আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। এই হলো গিয়ে আমাদের গেল আমাদের গ নম্বর, এবং এইভাবে লিখতে পারলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। তো আলোচ্য সোনার তরী কবিতায়ও মানুষের সুকৃতিময় কর্মের অমরতার কথা বলা হয়েছে। সেখানে দেখানো হয়েছে ব্যক্তি মানুষের মৃত্যু অনিবার্য হলেও তার সৃষ্টিকর্মের মৃত্যু নেই। উদ্দীপকের মাদার তেরেসার জীবন ও কর্ম এ বিষয়েরই ইঙ্গিতবাহী। সে বিবেচনায় আলোচ্য কবিতার ব্যক্তি মানুষের মৃত্যুর বিপরীতে কর্মের অমরতার দিকটি উদ্দীপকের মাদার তেরেসার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সো এত বড় লিখতে গেলে কিন্তু তোমাদের হাতের লেখা ভালোই ফাস্ট হতে হবে, আদারওয়াইজ তুমি লিখতে পারবে না। আর হাতের লেখা ফাস্ট করার জন্য দেয়ার আর সাম টেকনিক্স, যেমন অনেকে কলম ভুলভাবে ধরে, আবার আরও অনেক কিছু আছে। সো ইউটিউব আর ফেসবুক এগুলো কিন্তু আসলে শুধু এই আড্ডাবাজি আর এখানে আসলে মানে ফাইজলামি করার জায়গা না। এখানে কিন্তু অনেক মানে অমূল্য সব ফ্রি রিসোর্সেসও আছে, যেগুলো আমরা চাইলেই কিন্তু ব্যবহার করতে পারি। সো আমি তোমাদেরকে একটা টাস্ক দিব, প্রতি সপ্তাহে অন্তত যদি আমার ক্লাসের পরেও চেষ্টা করবা একটা সৃজনশীল প্রশ্ন নিজে ঘড়ি ধরে লিখতে, এবং ইউটিউব থেকে তোমরা এইটা দেখবা যে কিভাবে প্রপারলি হাতের লেখাকে ফাস্ট করা যায়। হাতের লেখাকে ফাস্ট করার কিছু টেকনিক আছে, তোমরা সেগুলোকে খেয়াল করবা। কারণ তোমাদের বাংলা হাতের লেখা অনেকেরই দেখা যায় এতটা স্লো থাকে। তো বাংলা হাতের লেখাটা যেমন আমি আরো বেশি ফেস করতাম, আমি তো বাংলা ভার্সনে পড়ি নাই, আমি ইংলিশ ভার্সনে পড়েছি। সো আমার তো বাংলা ছাড়া সব সাবজেক্ট ইংলিশে লিখতে হতো। সো বাংলাতে দেখা যেত যে হাতের লেখাটা স্লো থাকার কারণে আমার খুব একটা সমস্যা হতো না, কিন্তু অনেকেই তারা শেষ করতে পারতো না সব প্রশ্নোত্তর। এইটা কিন্তু করা যাবে না বাবা, কারণ বললাম যে সব প্রশ্নোত্তর তোমার শেষ করে আসতে হবে। তুমি যদি খালি রেখে আসো, তোমাকে কিন্তু মার্ক দেওয়ার কোনো জায়গা থাকবে না। অন্তত কিছু যদি তুমি লিখে আসো, অন্তত তুমি তো একটা মার্ক দেওয়ার সুযোগ করে দিলা। তুমি যদি ছাইপাশও লেখো, আমি বলছি না ছাইপাশ লিখতে, যদি ছাইপাশও লিখো তারপর সেটা তো মার্ক দেওয়ার সুযোগ আছে। তুমি যদি নাই টাচ করে আসো ওখানে, তাহলে তোমাকে মার্কটা দিবে কিভাবে? মার্ক দেওয়াই পসিবল না। হুম, আমরা এবারে দেখবো আমাদের 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা কিভাবে অ্যান্সার করা যায়? মাদার তেরেসার জীবন পরিণতি সোনার তরী কবিতার মূল উপজীব্য, মন্তব্যটি বিশ্লেষণ করো। সাধারণত উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো কিন্তু এই ধরনেরই হয়ে থাকে। উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো সাধারণত এই ধরনেরই হয়ে থাকে যে ধরো একটা মন্তব্যকে বিশ্লেষণ করতে বলে, বা এটার পক্ষে বা বিপক্ষে, বা এটাকে হচ্ছে তুমি সমর্থন করো কি করো না। দেখো এই জিনিসটা কেন বলা হচ্ছে, এটা একই সাথে
তুমি যেমন এখানে তোমার ওই চ্যাপ্টারটা সম্পর্কিত জ্ঞান আসছে, উদ্দীপকের সাথে একটা বিষয়কে তুমি কতটুকু সুন্দর করে বিশ্লেষণ করতে পারো, কতটুকু গভীরভাবে তুমি এটা নিয়ে ভাবতে পারো, মানে এটা কিন্তু তোমার নিজের একটা ব্রেইন এক্সারসাইজও। সো এই সৃজনশীল প্রশ্ন বা সৃজনশীল যে পদ্ধতি, এটা যে কত চমৎকার একটা পদ্ধতি ছিল, কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশের ওভারঅল টিচারদের খুব নিম্নমানের কোয়ালিটি, এবং এখানে আমি বলবো যে সরকারের পক্ষ থেকেও আরও অনেক ট্রেনিংয়ের আয়োজন করা যেত, এবং ওভারঅল আমাদের শিক্ষার্থীদেরও বেশ কিছু গাছাড়া ভাব রয়েছে। সব কিছু মিলিয়েই এই সৃজনশীল শিক্ষা পদ্ধতিটা আসলে প্রপারলি আমাদের দেশে ইমপ্লিমেন্টেড হতে পারে নাই। যেভাবে হবার কথা ছিল সেটা খুব গুটি কয়েক শিক্ষার্থীর জন্য হয়েছে, বা গুটি কয়েক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হয়েছে। বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেক শিক্ষার্থী সেটা ধারণ করতে পারে নাই। তো তোমরা তো সৌভাগ্যবান, তোমাদেরকে অন্তত আমি বলছি যেটার ফরম্যাটটা কি বা কিভাবে কি করতে হয়। তো উচ্চতর দক্ষতা এবারে আমরা চলে যাচ্ছি। উচ্চতর দক্ষতায় 4 নম্বর, তাহলে আমরা কয়টা প্যারা লিখবো? 4টা প্যারা লিখবো। প্রথমে আমরা একটা জ্ঞানমূলক তথ্য দিব। চলো দেখি। মাদার তেরেসার জীবন পরিণতি তথা মৃত্যু এবং তার সুকৃতিময় কর্মের টিকে থাকার দিকটি সোনার তরী কবিতার ভাবসত্যকেই প্রমাণ করে। এত কঠিন করে বাংলা তুমি নাও লিখতে পারো, তুমি সহজ সরল করে লিখো, কোনো সমস্যা নেই, ফুল মার্কস পাবা তুমি যদি তুমি ফরম্যাট মেনটেন করে ঠিক কথা লিখো। সোনার তরী কবিতায় কবি মানুষের জীবনের অনিবার্য পরিণতির দিকটির প্রতি আলোকপাত করেছেন। আচ্ছা, আমরা দেখি। এখানে কিছুটা প্যারা প্যারা দেখা যাচ্ছে না, কিন্তু তোমরা টোটাল 4টা প্যারা করবা। প্রথমে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, এবং শেষে উচ্চতর দক্ষতার এই টপিকটাকে সুন্দর করে একটা সিদ্ধান্তে প্রমাণ করে দেখাবা। এবং যখনই তুমি সিদ্ধান্ত বা যখনই একটা কোনো কিছুকে হ্যাঁ বা না বলছো, তোমার কিন্তু এটার পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখাতে হবে। যুক্তি না দেখালে কিন্তু হবে না। পাশাপাশি কবিতাটিতে তিনি মহৎ কর্মের গুরুত্বের দিকটিও তুলে ধরেছেন। কবি মনে করেন মানুষ তার বয়সের মধ্যে বাঁচে না, বাঁচে অনন্য কর্মে। মানুষ শত বছর বেঁচে থাকলেও কেউ তাকে মনে রাখে না। পক্ষান্তরে সুকৃতিময় কর্মের মাধ্যমে সে মানুষের হৃদয়ে স্থায়ী আসন লাভ করতে পারে। উদ্দীপকের মাদার তেরেসা বেঁচে আছেন তার কর্মের মধ্য দিয়ে। এই যে দেখো, এখন আমি চলে গেলাম ওই সরি অনুধাবনমূলক অংশে। অর্থাৎ যখন আমি কি করছি, উদ্দীপকের সাথে যে মূল কবিতা, সমগ্র জীবন তিনি মানব সেবায় ব্যয় করে গেছেন। তার প্রতিষ্ঠিত মিশনারিজ অফ চ্যারিটি আর্ত মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সমগ্র পৃথিবীর দরিদ্র, অনাথ ও মৃত্যু পথযাত্রী মানুষের সেবায় কাজ করেছে এই প্রতিষ্ঠান। মানুষকে ভালোবেসে তিনি যেমন মানব সেবাকে ব্রত হিসেবে গ্রহণ করেন, তেমনি মানুষও তাকে রেখেছে হৃদয়ের মণিকোঠায়। আলোচ্য কবিতাটিতে একইভাবে মহৎ কর্মের অমরতার দিকটি ফুটে উঠেছে। সোনার তরী একটি, এই যে দেখো, ঠিক আছে গেল, এটা কিন্তু উদ্দীপকের সাথে আমাদের কবিতার বা মূল পাঠের তুলনা, যেটা আমাদের যেই 3 নম্বর প্যারায় আমরা করে থাকি। এবার আমরা লাস্ট প্যারা। সোনার তরী একটি রূপক ধর্মী কবিতা। এই কবিতায় ধান কেটে অপেক্ষমানে কৃষকের বাস্তবতার অন্তরালে কবিতার ভাবসত্যকে উন্মোচন করেছেন কবি। কবি মনে করেন মৃত্যু মানুষের অনিবার্য পরিণতি, একে কেউ রোধ করতে পারে না। তবে ব্যক্তি মানুষের মৃত্যু হলেও মৃত্যু তার কর্মকে স্পর্শ করতে পারে না। বস্তুত যে কোনো মানুষ কীর্তিমান কিংবা বরণীয় হয়ে ওঠে তার কর্মের উৎকর্ষে। উদ্দীপকের মাদার তেরেসা তার উৎকৃষ্ট উদাহরণ। দৈহিক মৃত্যু হলেও তিনি তার সেবামূলক কাজের মধ্য দিয়ে মানুষের মনে স্থান পেয়েছেন। তার জীবন ও কর্ম আজও মানুষ অনুসরণ করে। অর্থাৎ মাদার তেরেসার জীবন পরিণতি তথা মৃত্যু এবং সুকৃতিময় কর্মের মাধ্যমে মানুষের মনে বেঁচে থাকার এই দিকটি আলোচ্য কবিতার মূল ভাবের সমান্তরাল। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। এইটা হচ্ছে আমার আলটিমেট লাইন, কারণ তোমার কাছে ওটাই জানতে চেয়েছে যেটা কি যথার্থ নাকি যথার্থ নয়। তো তুমি বললা সে বিবেচনায়। এখানে একটা বিষয় কি, যে আমাদেরকে অবশ্যই যুক্তি প্রদান করতে হয়। আমরা কিন্তু যুক্তি প্রদান করেছি যে কেন প্রশ্নোক্ত যে মন্তব্যটা সেটা হচ্ছে যথার্থ। আমরা কিন্তু সেই যুক্তিটা প্রমাণ, মানে যুক্তিটা আমরা দিয়েছি। যেমন এখানে আরো একটা জিনিস লেখা যায় সবকিছু লিখে, যে উপরযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই মন্তব্যটি যথার্থ। তোমরা অনেকেই করো কি, অনেকেই লিখি যে এখন এটা লিখো উপরোক্ত, মানে যেটা উপরে উক্ত বা উপরে বলা হয়েছে আর কি। এটা সম্পূর্ণ ভুল। উপরোক্ত বলতে বাংলায় কোনো শব্দ নাই। শব্দটা হচ্ছে কি, শব্দটা হচ্ছে উপরযুক্ত। এটা শিখে রাখো আজকে। চ্যাটটা ওপেন করি তো আমরা একটু একটু জানি তোমাদের কাছ থেকে। ইফ এভরিথিং ইজ গোয়িং ফাইন,
তোমাদের কাছ থেকে একটু জানি। হুম, তারপর আমি একটু ব্রেক দিব, একটু পোলে যাব। আমাদের ক্লাসটা 5:30 পর্যন্ত না আজকে? হ্যাঁ। হুম, কেমন লাগছে ক্লাসটা একটু তোমাদের কাছ থেকে কমেন্টে দেখি। ক্লাসটা কেমন হচ্ছে? ভালো? ঠিক আছে, ঠিক আছে, ওকে। তোমাদের কাজে আসলেই আমাদের সকল কষ্ট সার্থক। তোমরা তো দেখেছো যে শাহির ভাই একটা পোস্ট দিয়েছে, দেখবা শিখবো জিতবো গ্রুপেও দিয়েছে একটা ইন ডেপথ শিখতে যারা প্রিমিয়াম কোর্স কিনেছে তাদের রিপোর্ট নিয়ে। তো ওটা দেখলেও বুঝবা যে আমাদের কিন্তু আসলে যখন আমরা একটা আপডেট আনি বা যে কোনো কাজেই, সো আমাদের কিন্তু ভালোই খাটাখাটনি করতে হয় ব্যাক এন্ডে, সেটা আসলে দেখে বোঝা যায় না অনেক সময়, অনেক সময় বা বোঝা যাওয়া সম্ভব না। এবং এখানে ধরো আমি একটা ক্লাস নিচ্ছি, এটার পেছনে কিন্তু অনেক মানুষ কাজ করছে, ক্যামেরার পেছনে কেউ আছে, এই টেকনোলজিটা কেউ চালাচ্ছে, এইগুলা কেউ বানিয়েছে। এখানে অফকোর্স আমরা টিচাররাও ইনপুট থাকে এখানে। তো সব কিছু মিলিয়ে আহ, একটা ভালো ইয়ে। আগের ক্লাস তোমাদের কে নিয়েছে? আলবেনিয়া হচ্ছে একটা দেশ, শাহিনুর। আগের ক্লাস কি ভালো লেগেছে নাকি লাগে নাই? আগের ক্লাস যেটা ছিল। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ইয়েতে চলে যাই, মানে এখন হচ্ছে আমরা চলে যাই আমাদের আমাদের হচ্ছে একটু পোল, নাকি একটু একটু পোল ওপেন করি, কি বলো? একটু পোল ইয়ে করি আমরা। হ্যাঁ, পোল করি, ঠিক আছে। তাহলে আমরা একটু এখন পোলে যাই। হুম, একটু চ্যাটটা অফ করে দিই, একটু পোল করে আসি, তারপরে আমরা একটা একটা ব্রেক নিয়ে আবার আমরা ইয়ে করবো। আমরা একটু পোলে যাই, হ্যাঁ। পোল সিস্টেম আগেরটা ভালো ছিল, হ্যাঁ, আগেরটা কিছু কিছু ক্ষেত্রে ভালো ছিল, এই এখন এটা নর্মাল হয়ে যাবে, এটা কয়েকদিন আমরা করতে করতে ধর এটা ফাস্ট হয়ে যাবে আর কি। রাইট আনসার কোনটা দেওয়া আছে এখানে? হ্যাঁ, আমরা 20 সেকেন্ড হলে মোটামুটি শেষ করে দিই। আচ্ছা, আমরা পরেরটাতে চলে যাই। সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? একটু শেষ করে দিই তো পোলটা, দেখি তো কি অ্যান্সার দিল ওরা। সৃষ্টিকর্মের প্রতীক, তাই তো গেল। ঘন বর্ষা শব্দটির মাধ্যমে সোনার তরী কবিতায় মূলত কি বোঝানো হয়েছে? একটু ফাস্ট অ্যান্সার করি আমরা, হ্যাঁ। কি বোঝানো হয়েছে এটা দিয়ে?
শেষ করে দিই। তুমুল বর্ষা, তাই তো। শূন্য নদীর তীরে রহিনু পড়ি, কথাটিতে কি বোঝানো হয়েছে? শেষ করে দিই আমরা। এটা দিয়ে মূলত বোঝানো হয়েছে মৃত্যুর অনিবার্যতা। কারণ দেখো, কথাটা কি বলা হচ্ছিল যে শূন্য নদীর তীরে রহিনুপরি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। মানে ব্যক্তির মৃত্যু হয়ে যাবে, সে পড়ে থাকবে, মৃত্যুর করাল গ্রাস তার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাবে, তাকে মৃত্যুর করাল থাবা তাকে গ্রাস করে ফেলবে। কিন্তু দিন শেষে তার সৃষ্টি চলে যাবে মহাকালের কাছে, কিন্তু মৃত্যু তাকে নিয়ে যাবে, সে একাই পড়ে থাকবে শূন্য নদীর তীরে। হুম 5 নম্বরটা আমরা দিই। এটা একটা প্রবলেম, একটু সময়ও লাগে, লঞ্চ হইতে হয়তো 3-4 সেকেন্ড নষ্ট হয়ে যায়। শূন্য নদীর তীরে অপূর্ণতার বেদনা নিয়ে কে একা দাঁড়িয়ে থাকে। দেখি, এটা কিন্তু পারা উচিত, এটা না পারলে আসলে কি পড়াইলাম তাহলে। এটা সবার পারা উচিত। শেষ করে দিই আমরা। সো এখানে আমাদের অ্যান্সার কি হবে? শূন্য নদীর তীরে কে থাকে? শূন্য নদীর তীরে থাকে আমাদের কৃষক। আচ্ছা, এখন একটু আমি, আচ্ছা আরেকটা দিই, তারপর আমি একটা ব্রেক দিব তোমাদেরকে 10 মিনিটের। কৃষককে দেখে সোনার তরীর মাঝির কেমন অনুভূতি হয়? আচ্ছা, এটা একটু আমরা এন্ড করে দিই, এখানে উত্তরে একটু ভুল আছে ওদের কাছে। সেটার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। কৃষককে দেখে সোনার তরীর মাঝির কেমন অনুভূতি হয়? সে কি নির্বিকার থাকে কৃষককে দেখে সোনার তরীর মাঝি, নাকি সে বিরক্ত হয়, নাকি সে কৌতূহলী হয়? এটা অনেকে ভুল করে কি, অনেকে মনে করে যাচ্ছে মাঝির কেমন অনুভূতি হয়। মাঝি কি কৌতূহলী হয়? মাঝির কোনো ইন্টারেস্ট নাই কৃষককে নিয়ে, মাঝির কোনো ইন্টারেস্ট নাই। ওয়েট, মাঝির কোনো ইন্টারেস্ট নাই এখানে, কৌতূহলী হয় না। বিরক্ত হয় না, বিরক্ত হয় না, আনন্দিত হয় না, কারণ কোনো ইন্টারেস্ট নাই। তাহলে কি সে কি থাকে? নির্বিকার থাকে। তোমাদেরকে আমি একটা প্রসেস নিয়ে বলি, সেটা হলো প্রসেস অফ এলিমিনেশন। এটা খুব ভালো একটা প্রসেস এমসিকিউ অ্যান্সার করার জন্য। আজ থেকে অনেক বছর আগে যখন কে হতে চায় কোটিপতি, এটা দেশ টিভিতে হতো, মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর তিনি এটা উপস্থাপনা করতেন। আবার কৌন বনেগা ক্রোরপতি ভারতে হতো, যেটা উপস্থাপনা করতেন অমিতাভ বচ্চন। সো সেখানে একটা অপশন ছিল 50-50, 4টা অপশন থাকতো। সো 50-50 অপশনটা নিলে 2টা অপশন নাই হয়ে যেত, জাস্ট 2টা অপশন থাকতো। তো আমাদের এখানেও বিষয়টা অনেকটা এমন হয়। আমি জানি না হয়তো বা শুদ্ধ উত্তর কোনটা, বা আমার কনফিউশন আছে, কিন্তু আমি একটু সময় নিয়ে দেখলে আমি ভুল উত্তরগুলো নির্ণয় করতে পারবো। তো আমি ভুল উত্তরগুলো বাদ দিয়ে দিই, ভুল উত্তরগুলো বাদ দিলেই তো আমার শুদ্ধ উত্তরটা চলে আসছে। যেমন এখানে ধরো ভুল উত্তর কোনটা কোনটা? কৌতূহলী হয়, বিরক্ত হয়, নির্বিকার থাকে, আনন্দিত হয়। তো এখানে তোমার ধরো ভুল উত্তর কোনটা আসছে?
কৌতূহলী হয়, বিরক্ত হয়, আনন্দিত হয়, 3টা ভুল উত্তর। তাহলে 3টা ভুল উত্তর যদি আমি জানি তাহলে তো অপশন আছে একটা, তাহলে ওই একটাই তো শুদ্ধ উত্তর হবে। সো এইভাবে কিন্তু আমরা বের করতে পারি। তো এই হচ্ছে কি আমাদের একটা প্রসেস অফ এলিমিনেশন। সো এখন আমরা একটা 10 মিনিটের ব্রেক নিব। এই মুহূর্তে আমার ঘড়িতে বাজছে 4:47। আমরা ঠিক 4:58 আমরা ফিরবো। আমরা ফিরছি কয়টায়? ফিরছি 4:58। তারপরে আরো অনেকগুলো পোল দিব আমরা। সো কেউ যাবা না, এবং আরো একটা প্রশ্ন কিন্তু আমাদের বাকি আছে তোমাদেরকে পড়ানো। ফিরছি 4:58। সঙ্গেই থাকো তোমরা, কেউ চলে যেও না।
আমরা এই পরের প্রশ্নটাতে যাই। নৌকার মাঝি কিভাবে চলে যায়? হুম, আমরা ইয়ে করে দিই, ক্লোজ করে দিই একটা। সো ভরা পালে চলে যায়। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কবির বর্ণনায় নিরুপায় ঢেউগুলো কি করে? এটা কিন্তু সরাসরি কবিতার লাইন। এই জন্য আমাদের কবিতাটা মুখস্থ থাকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমি বলি। যদিও এটা অনেকের জন্য অনেক কষ্টকর, কিন্তু তুমি ফুল মার্কস এনশোর করতে পারবা না যদি তোমার কবিতা মুখস্থ না থাকে। এটা সরাসরি একটা লাইন আছে কিন্তু, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। এখন তুমি যদি এই লাইনটা না জানো তাহলে তুমি এটা কিভাবে উত্তর দিবা? এটা তো প্রশ্ন নিয়ে সারাক্ষণ বসে থেকেও কোনো লাভ নাই, তুমি উত্তর দিতে পারবা না। এনিওয়ে, আমরা চ্যাটটা শেষ করে দিই, মানে কুইজটা শেষ করে দিই। সেটার উত্তর আমি অলরেডি বলে দিয়েছি, ভাঙে দুধারে, ডি হবে এটার অ্যান্সার। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, কি বোঝানো হয়েছে এটার দ্বারা? চলো দেখি। বারেক ভিড়াও তরি কুলেতে এসে, এটা ছিল এটার লাইনটা, কিন্তু এমন ছিল, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। শেষ করি আমরা কুইজটা, দেখি কতটুকু কি অ্যান্সার করলো সবাই। সো এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে হচ্ছে অপরিচিত স্থান, অর্থাৎ বি। পরেরটাতে যাই। সোনার তরী কবিতায় কৃষকের ভরসা নেই কেন?
সোনার তরী কবিতায় কৃষকের ভরসা নেই কেন? দেখি তো আমরা একটু কুইজটা শেষ করি। অনিশ্চিত পরিণতির কথা ভেবে। তার কারণ কৃষক হচ্ছে এখানে আসলে বুঝতে পারছিলেন না যে সামনে কি আসতে যাচ্ছে। কারণ তিনি দিনের পর দিন ধরে তার একদম বোঝাই করা সকল মানে গাদা গাদা যেই ধান রয়েছে তিনি কেটেছিলেন, সব কিন্তু তিনি দিয়েছেন। তার এই যে আমারই সোনার ধানে গিয়েছে ভরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তো সোনার তরীতে কিন্তু তিনি সকল ধান দিয়ে দিয়েছেন। আচ্ছা, আমরা চলে যাই এবারে পরেরটাতে। সোনার তরী কাব্যগ্রন্থটির রচয়িতা কে? এইটা যদি না পারি তাহলে আমার মনে হয় যে এই ক্লাসে আমাদের আর করা উচিত না আর কি। তাহলে ইদার আমি ফাইজলামি করতেছি না তোমরা ফাইজলামি করতেছো। এটা সবার শুদ্ধ হওয়া বাধ্যতামূলক। সোনার তরী কাব্যগ্রন্থটির রচয়িতা কে? শেষ করে দিই আমরা কুইজটা। সো এটার উত্তর কি হবে? মানে এটা আসলে বলতে গেলেও খারাপ লাগছে, রবীন্দ্রনাথ ঠাকুর হবে। সোনার তরী কবিতাটি কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে? এটা একদম আসলে ওই কবিতাটা শেষ করে মানে পাঠ্য বইটাতে গেলেই দেখা যায়, এটা ফার্স্টেই লেখা আছে। স্লাইডেও ক্লাসটা নেওয়ার সময়ও, যদিও ক্লাসটা আমি নিই নাই, মারুফ নিয়েছিল, বাট দেখানোর কথা। কারণ আমাদের স্লাইডগুলোতে আমরা যাই ঢুকাই না কেন, আমরা সবার আগে এনশিওর করি যে বোর্ডের বইয়ের সব কিছু মানে এনসিটিবির বইয়ের সব কিছু যাতে থাকে। ওটাই হচ্ছে আমাদের কিন্তু মূল বই, যেখান থেকে সকল প্রশ্ন আসতেছে। শেষ করি। আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে। ঠাঁই শব্দটি ব্যুৎপত্তিগতভাবে কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যুৎপত্তিগতভাবে মানে হচ্ছে এটার উৎপত্তি যেখান থেকে ওটার সাথে। ঠাঁই নাই ছোট সেতরি। আবারও বলে দিই যে কোথায়। তুমি দেখো, ঠাঁই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, ওখান থেকে নেওয়া হয়েছে। তো এখন দেখো তুমি ঠাঁই শব্দটার সঙ্গে এই চারটা শব্দের কোনটার মিল পাও তুমি নিজেই দেখো। ঠাঁই নাই কি বোঝায়? অবস্থান নাই, প্রস্থান নাই, বাসস্থান নাই, কোনোটাই না। বোঝানো হচ্ছে স্থান নাই। এটাই হবে এটার, শেষ করে দাও কুইজটা, এটাই হবে এটার শুদ্ধ উত্তর। মানে ওখানে কোনো জায়গা নাই, সঠিক কথা কি জায়গা নাই আর কি। ঠাঁই নাই ছোট সেতুরি মানে হচ্ছে জায়গা নাই, জায়গার অভাব কিংবা জায়গার সংকুলান। আশা করি বুঝতে পারলাম। সোনার তরী কবিতাটিতে কোনটির মাধ্যমে গাছপালার কালচে রং মাখা অবস্থা বোঝানো হয়েছে?
শেষ করে দাও কুইজটা। তরু ছায়া মসি মাখা, তাই না? গাছপালার কালচে রং। প্রথমত তরু ছায়া মসি বলতে আগে আমরা একটা একটা করে আসি। মসি মানে কি? মসি মানে হচ্ছে কালি বা কালো রং, সেটাকে ইন্ডিকেট করে মসি দিয়ে। একটা ভাব সম্প্রসারণ আছে কিন্তু, যে অসির চেয়ে মসি অধিকতর শক্তিশালী। অসি মানে হচ্ছে তলোয়ার, মসি মানে হচ্ছে কলম। তো গেল মসি। তরু ছায়া মসি মাখা অর্থাৎ গাছপালার কালো ছায়ায় আচ্ছাদিত, এটাকে বুঝিয়েছে তরু ছায়া মসি এই শব্দটা দিয়ে। তাই তরু ছায়া মসি মাখা বলতে এটাই বোঝানো হচ্ছে আর কি, যে গাছপালার কালো ছায়ায় আচ্ছাদিত, এরকম তরু ছায়া মসি মাখা। সো এখানে তাহলে এটা কোথায় রয়েছে? এখানে তো একটাই অপশন রয়েছে, আর কোনো অপশন তো নাই। তরু ছায়া মসি মাখা। কৃষক থরে বিথরে কি সাজিয়ে দিলেন? শেষ। এটা ডিরেক্ট সরাসরি লাইন আছে এটা কবিতায়, এটা না পারলে মানে কবিতায় পড়া হয়নি ঠিক মতো। এবং এটা কমন সেন্স খাটায় এটা অ্যান্সার করে দেওয়া যায় এটা। থরে বিথরে কৃষক সাজিয়ে দিলেন। আমরা শেষ করি, কুইজটা শেষ করি। থরে বিথরে কৃষক এখানে অবশ্যই সঞ্চিত অর্থ দেন নাই, সম্পদ দেন নাই, খাবার দেন নাই, তার সমস্ত ধানকেই তিনি এখানে থরে বিথরে সাজিয়ে দিয়েছেন। এবারে আমি চলে যাব আরেকটা সৃজনশীল প্রশ্ন আমাদের কাছে রয়েছে সিকিউ, সেটা আমরা একটু সলভ করাবো এবং এটার মধ্য দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। চলো আমরা প্রথমেই উদ্দীপকটা পড়ি। একসময় রায়পুরে জমিদার আদিত্য রায় প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে। প্রজ্ঞা মানে কি এমনিতে? বাই দ্য ওয়ে, প্রজ্ঞা মানে হচ্ছে জ্ঞান আর ধরো দূরদর্শিতা, এই দুইটার সমন্বয় আর কি, এটাকে বলা হয় প্রজ্ঞা। তার জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তিনি। ছেলেমেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে রয়েছেন, কিন্তু বৃদ্ধ বাবার খোঁজ খবর নেওয়ার সময় নেই তাদের কারো। বার্ধক্যের এই সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রমেও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে। এখন তার সময় কাটে নিজের বাড়িতে, একেবারে একা একা। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। শেষ। একে এক পেয়ে যাবে এভাবে লিখলেই। ভরা নদী ক্ষুরধারা খরপরশা, এই বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে বর্ণনা করো। ভরা নদী ক্ষুরধারা খরপরশা বলতে কবি বুঝিয়েছেন বর্ষার ভরা নদীতে বয়ে চলা স্রোত ক্ষুর ও বর্ষার মতোই ধারালো। ক্ষুর এবং এই যে এই বর্ষা, বর্ষার মতোই ধারালো, যে বর্ষা, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? বর্ষাকালে নদীর স্রোত ভয়ঙ্কর রূপ ধারণ করে। সোনার তরী কবিতায় ভরা বর্ষায় নদীর আগ্রাসী এই স্রোতকে কবি ক্ষুরধারা খরপরশা বলেছেন। এই ঘূর্ণায়মান স্রোত ছোট ধানক্ষেতটির চারপাশে ভয়ঙ্কর রূপে বিরাজমান। আলোচ্য বাক্যটি দ্বারা কবি সেই সব প্রাকৃতিক প্রতিকূলতাকেই বুঝিয়েছেন। গেল। একটু ফাস্ট যাই এবার। ওটা এইভাবে লিখলেই ধরে যে প্রথমে এক প্যারা একে এক, পরেরটাতে দুইয়ে দুই পেয়ে যাবা, মানে এই দুইয়ে দুই হয়ে গেল। উদ্দীপকের আদিত্য রায়ের সাথে সোনার তরী কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে আলোচনা করো। উদ্দীপকের আদিত্য রায়ের সাথে সোনার তরী কবিতার কৃষকের ব্যক্তি মানুষটির চিরন্তন অসহায়ত্বের দিকটির মিল রয়েছে। হ্যাঁ, এক মার্ক পেয়ে গেলা। এ কবিতায় কৃষক শিল্পস্রষ্টা কবির প্রতীক। এখানে কৃষকের উৎপাদিত ফসল মূলত কবির সৃষ্টিকর্ম। কবি জানেন মহাকাল তার সৃষ্টিকর্মকে গ্রহণ করলেও সেখানে তার ঠাঁই নেই। তেমনটি দেখা যায় এ কবিতার কৃষকের ক্ষেত্রে। কৃষক তার উৎপাদিত ফসলের সবটুকু মাঝির নৌকায় তুলে দেওয়ার পর সেখানে তার নিজের জন্য জায়গা থাকে না। মহাকালের নিয়মের কাছে ব্যক্তি মানুষের এ চিরন্তন অসহায়ত্বের দিকটি কবি কৃষক চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, গেল আমার আরো এক মার্ক আমি পেয়ে গেলাম। এরপরে আমরা কি জানি, প্রয়োগমূলকের লাস্টে আমাদের কি করতে হয়? লাস্টে বলতে মানে প্রয়োগমূলকের যে শেষ প্যারাটা অর্থাৎ 3 নম্বর প্যারাটা, সেখানে আমাদের উদ্দীপকের সাথে মূল যে কবিতা বা মূল যে গদ্য বা মূল যে প্রবন্ধ সেটার একটা কাহিনী করতে হয়। তো চলো দেখি এটা। উদ্দীপকের আদিত্য রায় একজন জমিদার ছিলেন, তাছাড়া প্রজ্ঞা ও প্রতিভাও ছিলেন সবার শীর্ষে। তার জীবন বানানটা একটু ভুল এসেছে, দন্তন্য হবে।
তার জীবনে অর্জিত সকল সম্পদ দিয়ে তিনি তার ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন। এখন তার ছেলেমেয়েরা বিদেশে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, অথচ আদিত্য রায়ের খোঁজ খবর নেওয়ার সময়ও তাদের নেই। তাই বলা যায় আদিত্য রায়ের জীবনের সকল অর্জন তার সন্তানরা নিজেদের কাজে লাগালেও পিতার দায়িত্ব তারা কেউ নেয়নি। সুতরাং নিষ্ঠুর পৃথিবী শুধু মানুষের কর্মফলকেই বহন করে, ব্যক্তি মানুষের খোঁজ কেউ রাখে না, যা আলোচ্য কবিতার কৃষকের ক্ষেত্রেও সত্য। এবারে আমরা ঘ নম্বরটাতে যাচ্ছি। ঘ নম্বরটাতে আমরা কি জানি যে প্রথমে একটা জ্ঞানমূলক কথাবার্তা লাগে, তারপরে হচ্ছে তোমার আস্তে আস্তে ওইটা এক, তারপরে একটা অনুধাবন এক, এরপরে প্রয়োগের এক, লাস্টে উচ্চতর দক্ষতার এক। তাহলে আমরা দেখি আগে যে উচ্চতর দক্ষতার এই প্রশ্নটা কি ছিল। প্রশ্নটা ছিল হচ্ছে আমাদের সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়। উদ্দীপক ও সোনার তরী কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। চলো দেখি। পৃথিবী মানুষের কর্মফল গ্রহণ করলেও ব্যক্তি মানুষটাকে হারিয়ে যেতে হয় কালের অতল গহ্বরে। সময়ের পরিক্রমায় ব্যক্তি মানুষের মৃত্যু হয় ঠিকই, কিন্তু তার সৃষ্টিশীল কর্মের মৃত্যু নেই। সঙ্গত কারণেই মানুষের মৃত্যুর পরও তার সৃষ্টিকর্ম টিকে যায়। রূপকের আড়ালে এ ভাবসত্যটি উন্মোচিত হয়েছে আলোচ্য কবিতাটিতে। সেখানে দেখা যায় বিরূপ পরিবেশে ধান কাটার পর এক কৃষক মাঝিকে তার ধান তুলে নেওয়ার জন্য আর্জি জানালে, মানে অনুরোধ জানালে, মাঝি তার কর্মফল রূপী ধান, কারণ মাঝির কর্মফল কোনটা ছিল, এই ধান ছিল তার কর্মফল, নৌকায় তুলে নেয়। মাঝির কর্মফলগুলো নৌকায় তুলে নেয়, মাঝি কর্মফলগুলো তুলে নেয় কৃষকের, কিন্তু ফসল উৎপাদনকারী কৃষকের আশ্রয় মেলে না। তো এখানে মাঝি হচ্ছে মহাকাল, আর কৃষক হচ্ছে একজন মানুষের প্রতীক আর কি। এখানে তো একদমই চলে গেল। আচ্ছা ঠিক আছে। অর্থাৎ মানুষের মহৎকর্ম মহাকালের মাঝে ঠাঁই পেলেও ব্যক্তি মানুষকে অবধারিতভাবেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়। জমিদার আদিত্য রায় জীবনের সকল জ্ঞান ও সম্পদ উজাড় করে নিজ সন্তানদের শিক্ষিত করে তোলেন। তারা এখন বিদেশে স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, অথচ আদিত্য রায়ের খোঁজ খবর নেওয়ার কেউ নেই। সন্তানদের সম্মানের কথা ভেবে তিনি বৃদ্ধাশ্রমেও যান না, নিজ বাড়িতে তাঁর একা একা দিন কাটে। সময় পরিকল্পনায় অনিবার্যভাবে ব্যক্তি মানুষের মৃত্যু হলেও তার সৃষ্টিকর্মের মৃত্যু নেই। মাঝি সে মহাকালের প্রতীক। সে কৃষকের উৎপাদিত ফসল নৌকায় তুলে নিলেও কৃষককে তীরেই ফেলে রেখে চলে যায়। ঠিক তেমনি আদিত্য রায়ের সকল ধন সম্পদ ও জ্ঞান গরিমা তার সন্তানরা গ্রহণ করলেও আদিত্য রায়কে গ্রহণ করেননি। তাকে একা একাই জীবনের শেষ পরিণতির দিকে এগোতে হবে। তাই বলা যায় সৃষ্টিকর্তা নয়, সৃষ্টিকর্মই মুখ্য এই পৃথিবীর বুকে। তো তাহলে দেখো আমরা এই ইয়েটাও কিভাবে করলাম। আমরা উচ্চতর দক্ষতাটাও প্রথমে একটা জ্ঞান আসলো, সেখানে জ্ঞানের পরে সেখানে ছোট্ট কিছু অনুধাবনমূলক কথাবার্তা আসলো অল্প কথায়, এক প্যারায়। অনুধাবনের পরে হচ্ছে আসলো একটা প্রয়োগমূলক প্যারা, যেখানে আমরা উদ্দীপকের সঙ্গে মূল কবিতার একটা কাহিনী দেখালাম। তারপরে আমাদের আসলো কি, এরপরে আমাদের আসলো হচ্ছে উচ্চতর দক্ষতা। তো এই হলো গিয়ে আমাদের মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি আমাদের এই অংশটা। সো এই হচ্ছে আমাদের আজকের সিকিউ সলভিং ক্লাস। এবারে আমি চলে যাব তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে। সো আমি এখন চ্যাটটা ওপেন করে দিচ্ছি তোমাদের জন্য, হাতে রয়েছে 10 মিনিট। তোমরা যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা সেটা করো, আমি উত্তর দেবার যথাসাধ্য চেষ্টা করছি। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন না থেকেও থাকে সেটাও লিখো। আর ক্লাসটা কেমন হয়েছে সেটাও তোমরা জানাও, যে কেমন লাগলো ক্লাসটা। আর তোমাদের কিন্তু বাই দ্য ওয়ে ক্লাসটা ভালো লেগে থাকলে আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট দিয়ে দেবা। তাতে যেটা হবে, ভালো জিনিসের অনুরণনটা কিন্তু অনেক বেশি হয়। ঠিক আছে, একটা ভালো লেগেছে ক্লাসটা, যারা যারা ক্লাসটা পায় নাই বা যারা লাইভে নাই তারা কিন্তু তখন এখানে চাবে যে আচ্ছা সেও ক্লাসটা লাইভ করুক, বা তার কাছে কিন্তু ভালো লাগবে এমন। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে বর্ষা কি। বর্ষা হচ্ছে তোমার মাছ মারার জন্য এক ধরনের আসলে মাছ মারার জন্য সেটা আমি ভালো এক্সাম্পল হবে না। মোট কথা এটা তুমি বলতে পারো যে
এই মানে কি বলবো যে জখম করার জন্য এক ধরনের অস্ত্র বিশেষ। তুমি বাংলায় বর্ষা লিখে সার্চ দিলেই চলে আসবে। আচ্ছা, অন্যদিকে একজন লিখেছে সুমাইয়া আক্তার। সুমাইয়া আক্তার যেটা বইয়ে আছে তুমি সেটাই দিও। আচ্ছা, অন্যদিকে আরেকজন জিজ্ঞেস করেছে মহাকাল কি। আমার মনে হয় তুমি কবিতার ক্লাসটা করোই নাই। প্রথমত তোমার কবিতার পুরো ক্লাসটা করে নেওয়া উচিত, এটা একটা কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে মহাকাল বলতে মূলত বোঝানো হয়েছে এই যে সময়, সময়ের তো আসলে কোনো শেষ নাই। এটা কি বোঝানো হয়েছে? চিনু মানে হচ্ছে ছিলাম। মাঝি কিসের প্রতীক? মাঝি হচ্ছে এখানে মহাকালের প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুরের মাত্রাবৃত্ত ছন্দ হচ্ছে এক ধরনের ছন্দ। এই একটু একটু উপরে উঠিত যে কোন উপন্যাস কি জানি, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাস আমাদের জন্য সবচেয়ে ভালো? আবরার, আমি তোমার এই প্রশ্নটারই অর্থ বুঝতে পারিনি। কোন উপন্যাস আমাদের জন্য সবচেয়ে ভালো বলতে? বিদেশ, এখানে চিরায়ত শিল্প লোকের প্রতীক বলতে কি বোঝানো হয়েছে? বুঝি নাই জারিফ তোমার প্রশ্ন। বিদেশ, এখানে চিরায়ত শিল্প লোকের প্রতীক। এখানে রূপক বলতে কি বোঝা, আমার মনে হয় তোমরা কবিতাটা পড়ো নাই, সো কবিতার ক্লাস পুরাটা দেখে নিও, তাহলেই হবে। রূপক বলতে কি বোঝানো হয়েছে তখন বুঝে যাবা। খুর কি? ধারালো একটা কিছু। সোনার তরী কবিতায় সোনার তরী কতবার বলা হয়েছে? শ্যামল, তুমি নিজে এটা দেখো না গুনে, তাহলেই তো হবে। মিথিলাস অ্যাডিকশন, সে ছুটি লিখেছে। হুম। আচ্ছা, 8+5 মাত্রাবৃত্ত মানে কি, এটা নিয়ে আমি একটা পোস্ট দিব নে তোমাদের গ্রুপে, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার মনে মাত্রাবৃত্ত ছন্দ আসলে অনেক রকম ছন্দ হয়। মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, গদ্য ছন্দ, পয়ার ছন্দ, এটাও এক ধরনের ছন্দ। এটা নিয়ে আসলে আমি একটা বিস্তারিত পোস্ট দিলে আমার মনে হয় তোমরা বুঝবা। এই 2-4 মিনিটে আর এটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। কবির শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? আচ্ছা আবরার, এটা তো আসলে একটা আপেক্ষিক প্রশ্ন। এটা নিয়ে ধরো আসলে আমি কোনো মানে এটা এক এক মানুষের কাছে এক এক রকম মনে হয় রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস কোনটা, এটা আসলে বলার কিছু নাই। বাট তুমি বউ ঠাকুরনীর হাট দিয়ে স্টার্ট করতে পারো, যেটা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শিখবো জিতবো গ্রুপে কিন্তু তোমরা শেয়ার দিয়ে দিবা, ঠিক আছে? আর বাই দ্য ওয়ে, তোমরা তো আমি জানি না কিউ2তে ভর্তি হলা কয়জন? কিউ2তে কাকে কাকে পাচ্ছি? নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সবাইকেও। ঘরে বাইরে একজন লিখেছে। বিশ্ব পরিব্রাজক মানে যে হচ্ছে বলতে পারো যে ওয়ার্ল্ড ট্রাভেলার, এরকম। তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা। স্যারের ব্যক্তিগত পছন্দ কোন উপন্যাস? আমি উপন্যাসের আগে বলবো আপনার তুমি গল্পগুচ্ছ পড়ো রবীন্দ্রনাথ ঠাকুরের। গোড়াও পড়তে পারো। আরেকটা তোমাদের কাছে ভাল লাগবে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে শেষের কবিতা। ফুল কোর্স, ফুল কোর্স, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না ভর্তি হলে কিন্তু এখনো টাইম আছে, ঝটপট ভর্তি হয়ে যাও। আমাদের খুব ভালো একটা সময় যাবে ইনশাল্লাহ কোয়ার্টার 2তেও তোমাদের সাথে। রবীন্দ্র যুগ কি? এটা হচ্ছে রবীন্দ্রনাথের সময়কালটা, যে সময় রবীন্দ্রনাথ লিখতেন। যাক যাক, আলহামদুলিল্লাহ, ফুল কোর্স, আলহামদুলিল্লাহ। শুভ নববর্ষ, তোমাদেরকে নববর্ষের শুভেচ্ছা। কিন্তু এই নববর্ষে আমরা এই ফাত্রামি করে কাটাবো না, যে বছরের এই লাস্ট দিনে ফানুস টানুস এগুলা দিয়ে আমরা টাকা নষ্ট না করে। অনেক মানুষ গরিবে, শীতে শীতে মানুষ কষ্ট পাচ্ছে, অনেকের এখন জিনিসপত্র কিনতে কষ্ট হয়, দাম বেড়ে গেছে। সো যদি ওই মানে ফানুসের টাকা থাকে, ওটা পারলে মানুষকে ডোনেট করে দিতে সওয়াব হবে। তো নতুন বছর ওটার কারণে ভালো যাবে। কিন্তু এই ফানুস টানুস ওরা, এটা মানে আমার কাছে এটা কোনো সেন্স মেক করে না। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো আমরা জানিয়ে দিব মিমি, কিউ2 সবকিছু। হ্যাঁ, আমি তো গ্রুপে আছি, কিন্তু আসলে গ্রুপে খুব একটা পোস্ট দেওয়া হয় না। মাঝে আমি বাংলাদেশে ছিলাম না অনেক দিন, 8-9 দিন ছিলাম না। আমি গত না আমি গত শুক্রবারে ওই সময় ছিলাম হচ্ছে, আমি এই সময় পথে ছিলাম। আমি হারিয়ানার ওইদিকে ছিলাম, ইন্ডিয়াতে হারিয়ানা প্রদেশের ওইদিকে কালকার ওইদিকে ছিলাম আমি। লেখালেখি এখন করি না, কিন্তু আমি আগে করতাম। কবিতা আবৃত্তি আমি করি না, মানে এখন করি না, কিন্তু আগে একসময় করতাম। কণ্ঠশীলনের সাথে ছিলাম বড় একটা সময়, কিন্তু আমি ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করি, বিভিন্ন বিজ্ঞাপন টিজ্ঞাপনে ভয়েস দিই, ঘুরতে যাই। ইন্ডিয়াতে আমার দেখা যায় ঘোরার জন্য অনেক যাওয়া হয় বছরে বেশ কয়েকবার। তো আমি এবার হিমাচল প্রদেশে ঘুরলাম, সিমলা মানালি,
তোমাদের এনাম ভাই এখন যেখানে আছে ওগুলোতে আমি গিয়েছিলাম, জয়পুর যাই নাই, বাট দিল্লিতে ছিলাম আমি, আগ্রাতে ছিলাম। আমেনা 1 তারিখ থেকে ছুটি কিনা সব জেনে যাবা, শুধু গ্রুপের দিকে একটু চোখ দিও। আগের পোল সিস্টেমটা মিথিলা আসবে না, কিন্তু এটাই হচ্ছে আরও কিভাবে তোমাদের জন্য ভালো করা যায় সেটা আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ জয়িতা। আমি এই মুহূর্তে কোনো চ্যানেলে কাজ করছি না, কিন্তু সময় টিভিতে আমি বেশ অনেক দিন ধরে একটা প্রোগ্রাম হোস্ট করতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, যেটা হয়তো বা আবার খুব শীঘ্রই আমি শুরু করব। আর এমনিতে আমি একটা রেডিও স্টেশনে ছিলাম অনেক দিন, রেডিও ঢোল 94.2 FM। ওখানে আমি আরজে ছিলাম প্রায় 3.5 বছর। আহ, আচ্ছা মরিয়ম, আমার কাছে জেনে ভালো লাগলো তোমার বাসা বান্দরবানের কোথায়। আমি বান্দরবানের লামাতে বেশ কয়েকবার গিয়েছি। ওয়েলকাম বাদশাহ। আমি একসময় মিউজিক করতাম, এখন মিউজিক করা হয় না। এনাম ভাই ঘুরতে গেছেন, এনাম ভাই আর ভাবি খুব সুন্দর ট্রিপ দিতে, তারা অনেক বড় একটা ট্রিপ দিলেন। আহ, শুরু করলেন দিল্লি থেকে, তারপরে আগ্রা, এরপরে জয়পুর, তারপরে আবার দিল্লি হয়ে আসলো আর কি। বান্দরবান সদরে থাকো? আচ্ছা আচ্ছা। হুম। আমার বাসা হচ্ছে ঢাকায়। আমার কয়েক প্রজন্ম ধরে ঢাকায় থাকি, যদিও আমি ঢাকাই আনা, কিন্তু আমার এমনিতে পৈতৃক নিবাস হচ্ছে চাঁদপুরে। আমি ছিলাম রেডিও ঢোল 94.0 FM। ইনশাল্লাহ আবরার, যেটা তোমার জন্য ভালো আল্লাহর কাছে মনে হবে সেটাই তোমার জীবনে হোক। সো আমরা এখন ক্লাসটা শেষ করে দিচ্ছি। ক্লাসটা শেষ করতে করতে একটা কথা বলি, যেমন এই যে একজন একটা দোয়া চাইলো, অবশ্যই আমরা দোয়া করি, কিন্তু আমরা কিন্তু চেষ্টা করার পরেও অনেক সময় অনেক কিছু হয় না। তো দিন শেষে আমরা তো সর্বশ্রেষ্ঠ বিচারকও না, বা আমরা ভবিষ্যৎ দ্রষ্টা না। আল্লাহ হচ্ছে সবচেয়ে ভালো জানেন কোনটা আমাদের জন্য সবচেয়ে ভালো। তোমার জীবনে এমন অনেক কিছুই হয়েছে যেটা তুমি চাও নাই, তারপরে হয়েছে, কিন্তু পরে মনে হয়েছে যেটা হয়েই ভালো হয়েছে। আবার এমন অনেক কিছু তুমি চেয়েছিলা, তুমি পাও নাই চেষ্টা করার পরেও, তো ওটাও কিন্তু ভাবলে মনে হয় যেটা পাই নাই ভালোই হয়েছে, ওটা পাইলে হয়তো আরো ক্ষতি হইতো। মানে পাই নাই যে এটাই আমার জন্য ভালো। তো এই হলো হচ্ছে আমাদের কথা। তো যাই হোক, আমরা সবাই ভালো থাকি। গ্রুপে, তোমাদের গ্রুপে পোস্ট চাই, এবং শিখবো জিতবো গ্রুপে পোস্ট দিয়ে দিও। ইনশাল্লাহ আবরার, সিলেটে আসলে দেখা হবে। আমি সিলেটে আমার জীবনে অনেকবার গিয়েছি। আর ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আবার শীঘ্রই ক্লাসে দেখা হবে। কোয়ার্টার 2-তে তো আছি, তো কোয়ার্টার 2-তে তো আমার মনে হয় এখানে যারা আছো প্রায় সবাই, ইনশাল্লাহ আমি কোয়ার্টার 2-তে সবাইকে পাবো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।